সোমবার রাতে দিল্লিতে ঠিক কী হয়েছে? নাশকতা নাকি সিএনজি বিপর্যয়? একেবারে প্রথম পর্যায়ে নাশকতা, পাক জঙ্গি সংগঠনগুলোর প্রত্যক্ষ মদত, প্রত্যক্ষ কর্মকাণ্ড ইত্যাদি সম্ভাবনাগুলোর দিকেই সবাই আমরা ধেয়ে চলেছিলাম। অন্তত আমাদের তাই খাওয়ানো হচ্ছিল, তাই গেলানো হচ্ছিল, যাকে মিডিয়ার ভাষায় বলে ফিড করানো হচ্ছিল। সর্বত্র আবার যেন ধীরে ধীরে অশান্তি, একটা যুদ্ধের আবহ তৈরি হচ্ছে। তবে কি আবার শুরু হবে অপারেশন সিঁদুর? কারণ মনে রাখবেন, অপারেশন সিঁদুর কিন্তু থেমে যায়নি। অন্তত ভারত সরকারের বিবৃতি অনুযায়ী অপারেশন সিঁদুর আপাতত স্থগিত না বলে আরও বলা ভালো, আপাতত ওই পজ মোড বলে না, মানে বিরতিতে রাখা হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশের বুকে এরপর আর একটিও নাশকতা ঘটলে, সীমান্তের ওপার থেকে আর একটিও সন্ত্রাসবাদী হানা হলে সেটাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে ধরা হবে। আর স্বাভাবিক, আমার দেশের বিরুদ্ধে বা যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ কেউ করলে বা সেই রাষ্ট্র কোনো ঘটনাকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে মনে করলে তার প্রতিক্রিয়া যা হয়, তার পরিণতি যুদ্ধ, অশান্তি ইত্যাদি যা যা হওয়ার হয়। এর পক্ষ বিপক্ষ আলাদা বিষয়। কিন্তু আমার দেশের বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করেছে মানে, বা আমি সেটা নিয়ে ধরে নিলে, তার তো রিটালিয়েট, মানে তার তো পাল্টা জবাব দিতেই হবে। এই জায়গাটা ঠিক আছে। কিন্তু কি হলো? যত রাত গড়ালো, হঠাৎ দেখা গেল, হঠাৎ নয় হয়তো তাই, বা হয়তো আগের সম্ভাবনাটা যাই হোক, তত সিএনজি বিপর্যয়, মানে যে গাড়িটায় বিস্ফোরণ হয়েছে সম্ভবত ওই মারুতি সুজুকির কোনো একটি মডেল আর কি একটা i20 না কি বলছিল, আর একটা অন্য কিছু, যাই হোক এই দুটোর মধ্যে কোনো একটি মডেল হবে। হরিয়ানার নাম্বার প্লেট, মাথায় রাখতে হবে হরিয়ানার নাম্বার প্লেট, কারণ এই ধরে আলোচনার একটা জায়গা আসছে। খুবই ছোট আলোচনা, তাই পুরোটা দেখুন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তো মারুতি সুজুকির যে মডেলের গাড়িটায় বিস্ফোরণ, মানে যে গাড়িটা থেকে এত বিপর্যয়, যত রাত গড়ালো বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি ইত্যাদি সূত্র থেকে আমরা সকলেই অল্প অল্প করে জানতে পারলাম। সন্ধ্যের মতো অতটা আমাদের ফিড করানো হলো না যে এটা বোধহয় নাশকতা নয়, এটা আসলে ওই গাড়িটা সিএনজি চালিত বা যাই হোক ইত্যাদি চালিত গাড়ি। তার মোদ্দা কথা মোটর বা তেল বা ইত্যাদিতে ওই হয় না কোনো সমস্যা হয়ে সেটা বিস্ফোরিত হয়ে গিয়েছিল। তা থেকেই আশেপাশে প্রচুর অটো ছিল সিএনজি চালিত, সবই অতি দাহ্য, সেইখান থেকে আগুন গিয়ে লাগতেই চারিদিকে ছড়িয়ে পড়ে এরম ইত্যাদি ইত্যাদি হয়। আমরা সকলেই এতক্ষণে জেনে গিয়েছি দিল্লির লালকেল্লার কাছে, লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে এই ঘটনাটা ঘটেছে। কেউ বলছে পার্কিং লটে দাঁড়িয়েছিল গাড়িটা, আবার দিল্লি পুলিশের একটি সূত্র মারফত খবর যে সিগন্যাল লাল হয়ে যাওয়ায় গাড়িটা দাঁড়িয়ে পড়েছিল, তখনই এমনটা ঘটে। গাড়িতেই নাকি অনেকে ছিলেন, মানে বেশ কিছু যাত্রী ইত্যাদি ছিলেন, এবং আশেপাশে বহু অটো, দোকানদার, সাধারণ পথচারী, এবং ওখানে 2টি মন্দির ছিল, একটি জৈন মন্দির, একটি হিন্দু ধর্মের মন্দির। সেই মন্দিরে সন্ধ্যা আরতির সময় প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন, তাই এত বিপর্যয়। রাতে একটি সূত্রে দেখলাম, মানে জি মিডিয়ার একটি সূত্রে দেখলাম যে বোধহয় 13 জন মারাই গিয়েছেন, তখনও পর্যন্ত 25-30 জন আহত। হয়তো সেই মৃত্যুর সংখ্যা বেড়েছে বা সংখ্যাটা আর একটু কম। প্রথমে কিছু তো একটু সংখ্যা টানাপোড়েন চলে, সেসব আলাদা প্রসঙ্গ। যদি এবার আলোচনার মূল জায়গায় আসি, যদি এটা নাশকতা হয়ে থাকে, এর দায়ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর। নাশকতা না হয়ে থাকলে তাহলে সন্ধ্যা থেকে যে যে ঘটনা ঘটলো তার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপর বর্তাবে, যদি উনি ব্যবস্থা না নেন। আর কত, আমার দেশ তো কম রক্তাক্ত হচ্ছে না। এই ভারতবর্ষ, আমার দেশ বারে বারেই রক্তাক্ত হয়েছে নানান ঘটনায়, কিন্তু অতীতে দেখা গিয়েছে দেশ রক্তাক্ত হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দায় স্বীকার করে, নৈতিক দায় স্বীকার করে ক্ষমা চাইতেন এবং নিজেকে সরিয়ে নিতেন, এক ধরনের শাস্তি দিতেন বা সরকার সরিয়ে দিত।
মনে আছে সেই মুম্বাইয়ে জঙ্গি হানা, আজমল কাসব, মানে ওই আরব সাগর দিয়ে পাকিস্তান থেকে ঢুকে আসা সেই ঘটনার পর শিবরাজ পাটিল, কে তখনকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইউপিএ আমলের, শিবরাজ পাটিল কিন্তু ইস্তফা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে। ওই প্রথম নয়, এর আগে বহু বহু ঘটনা ঘটেছে। সরকার ব্যর্থ, কারোর তো নৈতিক দায় আছে, দায় দায়িত্ব কে নেবে? নিশ্চয়ই শিবরাজ পাটিল জঙ্গি ঢুকতে সাহায্য করেননি, বা নিশ্চয়ই শিবরাজ পাটিল মানে নিজে হাতে অস্ত্র নিয়ে বা লাঠি নিয়ে পাহারা দিয়ে তাদের আটকাতো না। কিন্তু দায় তো আছে। একটা গোটা সিস্টেম ব্যর্থ হলে, ফেল করলে, তার মাথায় যে বসে থাকে তার তো একটা দায় আছে। সেই দায় যদি তিনি না নেন, না স্বীকার করেন, তাহলে তার নিচের কর্মীরা, অধস্তনরা কি করে দায় স্বীকার করবে? অথচ দেখুন, পুলওয়ামা ঘটছে, কখনো পেহেলগাঁও ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে। শুধু পুলওয়ামা পেহেলগাঁও নয়, 2014 সালের পর থেকে একের পর এক ঘটনা ঘটছে। এমনকি আমাদের ওই ভিজ বোধহয় মারা গেলেন, যিনি ওই 3 বাহিনীর প্রধান নিয়ে যে পথটা তৈরি হয়েছে, সেটা নিয়েও একটা নাশকতার সম্ভাবনা আছে। প্রমাণিত নয়, নানান তত্ত্ব ইত্যাদি আছে, আরও অনেক ঘটনা আছে। দেশে সাম্প্রদায়িক হিংসা বারবার ঘটছে 2014 সালের পর। দিল্লিতে ঘটেছে, সবচেয়ে বড় কথা দিল্লিতে ঘটেছে। দিল্লি পুলিশ, এটা আপনারা প্রায় সবাই জানেন, তাও দিল্লি পুলিশ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। আম আদমি পার্টির সরকারে আমলে দিল্লিতে নাশকতা ঘটে থাকতে পারে, কিন্তু সেই প্রশাসনের ওপর, মানে সেই পুলিশি ব্যবস্থার ওপর অরবিন্দ কেজরিওয়ালের সরকারে কোনো নিয়ন্ত্রণ ছিল না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে অমিত শাহ, তারও দায় স্বীকার করেননি, দায় নেননি আর কি। আর কবে নেবেন? যদি দিল্লিতেও নাশকতা হয়ে থাকে, এবার দায় নিন। আপনার সরকারের আমলে তো রেল দুর্ঘটনা ঘটলে রেলমন্ত্রীর দায় নেয় না, কে দায় নেবে? অ্যাকাউন্টেবিলিটি কোথায়? অ্যাকাউন্টেবিলিটি বলে কি কোনো শব্দ আর এই ভারতবর্ষে এক্সিস্ট করে না? এই ভারতবর্ষে কি কোনো ঘটনার দায় কারণ নেই? শুধু কতগুলো তত্ত্ব, কতগুলো বিদ্বেষ ছড়িয়ে দিতে চান, দিয়ে মানুষের মনকে এইভাবে মুড়ে রাখতে চান। এই এক গেল। আর এক, হয়তো দিল্লির ঘটনা নাশকতা না, হ্যাঁ, আর একটা আগের প্রসঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ অংশ, যদি এটা নাশকতা হয়ে থাকে, আপনারাই একটু ভেবে দেখুন তো, হয়তো কোনো যোগ নেই, কিন্তু কি অদ্ভুত সমাপতন নয়? হয় কোনো নির্বাচন চলার মধ্যে, না হলে কোনো গুরুত্বপূর্ণ নির্বাচন আসছে, তার আগেই ঠিক বারে বারে কেন আমার দেশ অশান্ত হয়ে উঠছে, দেশে কিছু না কিছু একটা ভয়াবহ ঘটনা ঘটছে কেন? এটাও তো ভেবে দেখতে হবে। দিল্লির এই বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট হয়ে গেছে, দ্বিতীয় দফার ভোট বাকি। সকলের বক্তব্য থেকে একটা বিষয় মোটামুটি এখনো পর্যন্ত পরিষ্কার, যে বিহারের চূড়ান্ত ফল কী হবে কেউ জানে না। এনডিএ নাকি মহাগঠবন্ধন কেউ বলতে পারছে না। যাক, হয়তো ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু কেন ভোটের আগে বা ভোটের মুহূর্তেই এমন ঘটনা ঘটছে ভাবায় তো। কারণ পেহেলগাঁওয়ে যা ঘটেছিল, কোথা থেকে গাড়িটা এসে পড়লো, কি করে হলো, কি করে সিকিউরিটি ব্রিজ হলো, মানে ব্রিজ যাকে বলে, ব্রিজ না ব্রিজ হলো, কেন প্রোটোকল মানা হলো না, এর কোনো আমরা জবাব পাচ্ছি না। গেল। আর যদি এইটা দিল্লিটা নাশকতা না হয়, যেটা হতেই পারে যে ওই তেলের ট্যাঙ্কে বা ওই সিএনজি আছে ইত্যাদি, কোনো কারণে যান্ত্রিক ত্রুটি ইত্যাদির জন্য একটা ঘটনা ঘটে গিয়েছে, খুবই মর্মান্তিক ঘটনা, তাহলে তার দায় নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী নয়। তিনি তার, এই দুর্ঘটনা ঘটবে তার দায় কারোর ওপর হতে পারে, একেবারেই তো যান্ত্রিক ত্রুটি। কিন্তু এখানে কতগুলো প্রসঙ্গ আছে। তাহলে কিছু হতে না হতেই বিভিন্ন মিডিয়া, আচ্ছা মিডিয়া কি করবে পরে আসছি, আপনাদের দলেরই বিভিন্ন জায়গা থেকে, আপনি তো বিজেপিরও নেতা, আপনাদের দলের বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন থেকে কেন একটি বিশেষ সম্প্রদায়কে নিশানা করে নানান মন্তব্য করা শুরু হয়? যারা সম্প্রীতির কথা বলে ওই টাইমে কেন তাদের নিশানা করা হয়? এবং সেই মন্তব্য মানে সাধারণ মন্তব্য নয়, ভয়ঙ্কর বিভাজন ও বিদ্বেষমূলক, যা থেকে যে কোনো মুহূর্তে বড় অশান্তি ঘটতে পারে। কেন হয়? এগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার আইন আছে, সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, আপনারা তো সবই ট্র্যাক করেন, কেন একটা পদক্ষেপ নেন না? আপনারা তো অত্যন্ত কড়া আইন করেছেন, নাকি আপনারা এই বিদ্বেষগুলো বাড়তে দেন? শুধুই কি ভোট রাজনীতি?
দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সব কিছুই রাজনীতি, কিন্তু তা বলে কি সব কিছুই ভোট রাজনীতির স্বার্থে আপনারা পরিচালিত করবেন? মানুষের মঙ্গল কামনা করে মঙ্গলদায়ক রাজনীতি কিছু থাকবে না? এই বিদ্বেষের বীজ আর কত বপন করা হবে? আর এই যে আমাদের মিডিয়া হাউসগুলো, মানে যারা ওই 24x7, মানে সর্বক্ষণ ওই 24 ঘন্টার যে খবরের চ্যানেলগুলো, টিভি মিডিয়াম এখনও বলছি, অবশ্য আজকাল ইউটিউবও চলে এসছে, যাই হোক, দিল্লির এই ঘটনা ঘটার পর মুহূর্তে প্রায় যুদ্ধ লাগিয়ে দিল, আবার লাহোর দখল, আবার ইসলামাবাদ দখল, করাচি দখলের মতো ব্যাপার চলে এলো, প্রায় সেইরকম আবহ তৈরি করেছিল। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না? এই যে কোনো নির্দিষ্ট তথ্য ছাড়াই একটা হিংসার আবহ তৈরি করছে, প্রতিবেশীকে উস্কানি দিচ্ছে, হতে পারে সে আমার মিত্র ভাবাপন্ন প্রতিবেশী নয়, তাহলে তো আমায় আরও সতর্ক থাকতে হবে। নিশ্চয়ই আমরা কেউ অশান্তি চাই না, নিশ্চয়ই ভারত সরকার অশান্তি চায় না, তো এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভূমিকাটা কি? কখনো সিএ এনআরসির নামে মানুষকে উত্তেজিত করে তোলা, কখনো এসআইআর করার দিকে প্রভাবিত করে মানুষকে প্যানিক করে তোলা। আপনার ভূমিকাটা কি? আপনি মুখে বড় বড় কথা বলেন, প্রায় লৌহ মানব লৌহ পুরুষের মতো, কি শক্তিশালী, প্রকৃত অর্থে শক্তিশালী ভূমিকা তো কিছু দেখা যায় না। না আপনার আছে অ্যাকাউন্টেবিলিটি, না আছে আপনার বিভাজনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। মিস্টার শাহ, যদি না পারেন প্লিজ আপনার দলেরই অন্য কোনো যোগ্য কাউকে জায়গা করে দিন, অন্তত নতুন কাউকে পরখ করে দেখা যাক। এভাবে আর বাঁচা যাচ্ছে না, একটু দয়া করুন প্লিজ।